আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 4 টোনস ইন স্টেটমেন্ট এর 4.2.2 নিয়ে আলোচনা করব। সো দেখি আমরা 4.2.2 কি বলা হয়েছে। নাও এখন লুক অ্যাট দ্য মেসিং ইন অ্যাক্টিভিটি 4.2.1। অ্যাক্টিভিটি 4.2.1 এর মেসিংগুলো দেখো। অর্থাৎ অ্যাক্টিভিটি 2.1 যে একটা কর্মকাণ্ড আমাদেরকে দিয়েছিল, সেখানে কলাম বাম পাশের কলামের সাথে ডান পাশের কলামের ওয়ার্ডগুলো আমাদেরকে মিল করতে বলা হয়েছিল। তো গত ক্লাসে কিন্তু আমরা সেটি খুব সুন্দরভাবে করেছিলাম। যারা এখনও সেই ক্লাসটি করনি তারা অবশ্যই করে নেবে। অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স গ্রুপস। এবং নিচের প্রশ্নগুলো জোড়ায় বা দলে আলোচনা করো। প্রথমে আমাদেরকে 4.2.1 এর যে ম্যাচিং অ্যান্সারগুলো দেখতে হবে এবং তারপর এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করতে হবে। লেটার তারপরে শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস। তারপর তোমার যে উত্তরগুলো হবে সেটা তোমার শ্রেণীকক্ষে বা তোমার টিচার, তোমার যে অন্যান্য দলগুলো রয়েছে সেগুলোর সাথে শেয়ার করতে হবে। তো ইতিমধ্যেই কিন্তু আমরা 4.2.1টা গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা শুধু এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো এবং প্রশ্নগুলোর উত্তর কি হবে সেটা নিয়ে আলোচনা করব। তো এই নাম্বার প্রশ্নটি হচ্ছে, এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন, ডু ইউ এগ্রি? ইফ ইয়েস, হোয়াই? প্রতিটি বক্তব্যের তার নিজস্ব সুর আছে, তুমি কি একমত? ডু ইউ এগ্রি? এগ্রি মানে কি তুমি কি একমত? ইফ ইয়েস যদি হ্যাঁ হও, অর্থাৎ এই কথাটির সাথে তুমি যদি একমত হও, এভরি স্টেটমেন্ট মানে প্রতিটি বক্তব্যের হ্যাজ ইটস ওন টোন, তার একটা নিজস্ব ওন মানে নিজস্ব সুর। এখানে টোন বলতে একটা প্রতিটি বক্তব্যের একটা নিজস্ব বিষয় রয়েছে। লেখক যে কথাটি বলবে সে কিছু একটা বোঝাতে চাবে, সেটার কিন্তু আলাদা আলাদা টোন রয়েছে। সেটার সাথে তুমি কি একমত? ইফ ইয়েস যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই তার কারণটা তোমাকে দিতে হবে। তো এখন আমরা এই নাম্বার প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব। তো দেখি এটার উত্তর কেমন হবে। এই নাম্বার প্রশ্নের উত্তর হবে, ইয়েস আই থিঙ্ক এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন। হ্যাঁ, আমি মনে করি প্রত্যেকটা বক্তব্যের নিজস্ব টোন বা সুর রয়েছে, নিজস্ব মূলভাব রয়েছে। স্টেটমেন্ট মানে উক্তি বা বক্তব্য, ওন মানে নিজের এবং টোন মানে সুর বা মূলভাব, যেটাই আমরা বলি না কেন হবে। তারপর আমরা দেখি, ইন এভরি স্টেটমেন্ট, প্রত্যেকটা স্টেটমেন্টে, রাইটেন অর স্পোকেন, লেখক অথবা বক্তা, দ্য রাইটার এক্সপ্রেসেস হিজ ওন ইমোশনস অর ফিলিংস। লেখক তার নিজের যে ইমোশন, নিজের যে আবেগ বা অনুভূতি রয়েছে সেটা কিন্তু প্রকাশ করে। কেউ যখন কোনো কথা বলে বা কেউ যখন কোনো কিছু লেখে, সে কিন্তু তার নিজের ভিতরের যে আবেগ, যে ফিলিংস বা অনুভূতিটা রয়েছে সেটা কিন্তু সে প্রকাশ করে তার লেখনীর মাধ্যমে, তার ওয়ার্ড চয়েসগুলোর মাধ্যমে। এটা কিন্তু এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে। হুইচ ইজ ডিফারেন্ট ইন এভরি স্টেটমেন্ট, যেটা প্রত্যেকটা বক্তব্যে আলাদা হয়ে থাকে। হুইচ ইজ ডিফারেন্ট ইন এভরি স্টেটমেন্ট, যেটা প্রত্যেকটা বক্তব্যে আলাদা হয়ে থাকে। যেটা হচ্ছে এ নাম্বার প্রশ্নের উত্তর। কারণ প্রত্যেকটা বক্তব্যের আলাদা সুর থাকে, আলাদা ফিলিংস, আলাদা আবেগ থাকে। তো সেটাই এখানে কিন্তু বলা হয়েছে এবং সেটাই আমরা এ নাম্বার অ্যান্সার হিসেবে নিয়েছি। এখন আমরা দেখি 2 নাম্বার বা বি নাম্বার অ্যান্সারটা কী হবে। তো এখানে বি নাম্বারে বলা হয়েছে, ডু ইউ থিঙ্ক অথর্স কনভে দেয়ার ওন মুডস অর ফিলিংস থ্রু দেয়ার রাইটিংস? তুমি কি মনে করো লেখক তাদের লেখনীর মাধ্যমে তাদের যে মেজাজ, তাদের যে মুডস বা অনুভূতিটা রয়েছে সেটা প্রকাশ করে বা বহন করে? লেখকের যে অনুভূতি, লেখকের যে মুডটা রয়েছে সেটা কি তাদের লেখনীর মাধ্যমে বহন করে কি না, সেটাই এখানে আমাদেরকে প্রশ্ন করেছে। অর্থাৎ লেখক যে লেখাগুলো লেখে সেটাতে কি তার অনুভূতিটা প্রকাশ পায়, তার যে মুডসটা রয়েছে সে কীরকম, সে কীরকমভাবে সেটা প্রকাশ পায় কি না, সেটাই এখানে তোমাদের কাছ থেকে জানতে চেয়েছে। এক্সপ্লেইন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল। তোমার যে উত্তরটা হবে সেটা ব্যাখ্যা করে একটা এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। তো এটার উত্তর আমরা দেখি কীরকম হবে। ইয়েস আই থিঙ্ক অথর্স কনভে দেয়ার ওন মুডস অর ফিলিংস
থ্রু দেয়ার রাইটিংস। হ্যাঁ, আমি মনে করি লেখক তাদের লেখনীর মাধ্যমে তাদের যে মুডস, তাদের যে ফিলিংস বা অনুভূতিটা রয়েছে সেটা বহন করে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বলতে বলা হয়েছিল, ফর এক্সাম্পল হোয়েন এ রাইটার ডিসক্রাইবস, যখন একটা লেখক বর্ণনা করেন, এ সাবজেক্ট, একটা বিষয় বর্ণনা করেন, হি উইল এক্সপ্রেস হিজ ইমোশনস অর ফিলিংস অ্যাবাউট দ্য সাবজেক্ট ইন অর্ডার টু বেটার আন্ডারস্ট্যান্ড দ্য রিডার। তার যে ইমোশন অথবা তার যে ফিলিংটা রয়েছে, আবেগ অনুভূতিটা, সেটা প্রকাশ করে কেন? যাতে রিডার বা পাঠকরা খুব ভালোভাবে বুঝতে পারে। সে যদি তার ইমোশন বা আবেগটা ওই লেখনের মাধ্যমে প্রকাশ করতে পারে বা সেই সমস্ত শব্দ চয়ন করে, তাহলে কিন্তু পাঠক বুঝতে পারবে লেখক আসলেই কি বোঝাতে চেয়েছে, সেটা কিন্তু বুঝতে পারবে। লেখকের অনুভূতিটা যখন বুঝতে পারবে, তখনই কিন্তু পাঠক সেই পড়াটা বুঝতে পারবে যে আসলেই এখানে লেখক কি বোঝাতে চেয়েছে। তো তার জন্যই কিন্তু লেখকের লেখনীর মাধ্যমে তাদের ইমোশন বা ফিলিংসটাও প্রকাশ পায় বা বোঝা যায়। তারা যে শব্দগুলো ব্যবহার করে সেগুলো পড়লে কিন্তু বোঝা যায় যে এ সময় কোন ফিলিংসটা রয়েছে, এটা কান্না, হাসির নাকি মজার, এটা কিন্তু বুঝতে পারা যায়। এখন আমরা দেখি সি নম্বর প্রশ্নটি, হোয়াইল ডুইং দ্য অ্যাক্টিভিটি, যখন তুমি কাজ করো, হাউ ডু ইউ আইডেন্টিফাই দ্য রাইটার্স মুডস অর ফিলিংস ইন দ্য স্টেটমেন্টস, তখন তুমি কিভাবে রাইটারের মেজাজ বা অনুভূতিটা একটা বক্তব্য থেকে আইডেন্টিফাই করো? যখন তুমি পড়াশোনা করো, তখন একটা বক্তব্য পড়ো, তখন তুমি কিভাবে আইডেন্টিফাই মানে চিহ্নিত করো যে লেখক, এই বক্তব্যের মধ্যে লেখকের ফিলিংসটা বা অনুভূতিটা কীরকম? তো এটার উত্তর হবে কীরকম দেখি আমরা। আই থিঙ্ক ওয়ার্ড অফ চয়েস ইজ এ ভাইটাল থিং হেয়ার, আমি মনে করি ওয়ার্ড অফ চয়েস মানে শব্দের বাছাই, ওয়ার্ড চয়েস ইজ আ ভাইটাল থিং হেয়ার, এখানে ভাইটাল থিং বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শব্দের বাছাই। মানে শব্দের বাছাইগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে এই বক্তব্যটি কিসের, বক্তব্যটি হাসি নাকি ইমোশনাল নাকি অন্য কিছু, সেটা কিন্তু সেই সমস্ত শব্দগুলো পড়লেই আমরা বুঝতে পারি। এরপর দেখো, সার্টেন ওয়ার্ডস ইভোক স্পেসিফিক ইমোশনস উইদিন আস, কিছু কিছু ওয়ার্ডস বা শব্দগুচ্ছ যেগুলো আমাদেরকে প্রকাশ করে বা তুলে ধরে স্পেসিফিক ইমোশন, নির্দিষ্ট আবেগ আমাদেরকে তুলে ধরে। অ্যান্ড ইফ ইউ পে অ্যাটেনশন টু দেম, এবং সেগুলোর প্রতি যদি আমরা মনোযোগ দেই, উই ক্যান গেট এ সেন্স অফ দ্য রাইটার্স মুড, আমরা রাইটারের মুডের একটা ধারণা পেয়ে যাব। যে শব্দগুলো লেখক তার বক্তব্যে প্রকাশ করেন, সেগুলো যদি আমরা অ্যাটেনশন করি, পে অ্যাটেনশন মানে অ্যাটেনশন দেওয়া, আমরা যদি অ্যাটেনশন দেই, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে রাইটারের মুডস বা রাইটার কোন বিষয়টি বোঝাতে চেয়েছেন, রাইটারের ধারণাটা এই বিষয়ের ওপর কি। ফর এক্সাম্পল, দ্য ফ্রেজ ফ্লাফি হোয়াইট ক্লাউডস, সাদা তুলার মতো মেঘ, ফ্লাফি হোয়াইট ক্লাউডস মানে সাদা তুলার মতো মেঘ, ইন দ্য স্টেটমেন্ট, এই বক্তব্যে, গিভস আস আমাদেরকে দেয়, এ ডেসক্রিপশন একটা বর্ণনা, অফ দ্য ওয়েদারের একটা বর্ণনা। এই যে ফ্লাফি হোয়াইট ক্লাউডস, এটা পড়ার মাধ্যমে কী পাচ্ছি আমরা, যে লেখক এই মুহূর্তে আমাদেরকে কি বোঝাচ্ছেন, যে ওয়েদারের যে অবস্থাটা সেটা বোঝাচ্ছেন, এই মুহূর্তে আকাশটা কীরকম সেটা তিনি বোঝাচ্ছেন। তো এইভাবেই কিন্তু আমরা লেখকের মুড বা লেখক কী বোঝাতে চাচ্ছেন সেটা আমরা বুঝতে পারি। তোমরা আমার পড়া বুঝতে পেরে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তারপর ডি নম্বর প্রশ্নটি হচ্ছে, হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স দ্য টোন অফ দ্য রাইটার হোয়াইল রিডিং এনি টেক্সট লিটারেরি ওয়ার্ক, যখন তুমি কোনো লেখনী বা কোনো সাহিত্যকর্মগুলো পড়ো, তখন কখনো কি তুমি বুঝতে পেরেছো লেখকের যে সুরটা রয়েছে সেটা তুমি বুঝতে পেরেছো কিনা সেটা জানতে চেয়েছে। ইপিএস যদি হ্যাঁ হয়, ডিসক্রাইব উইথ অ্যান এক্সাম্পল হাউ ইউ নো দ্য রাইটার্স টোন, তোমাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে তুমি কিভাবে রাইটারের সুরটা বা লেখকের যে সুর, লেখকের যে অনুভূতি সেটা তুমি কিভাবে বোঝো, সেটা ডিসক্রাইব বা বর্ণনা করতে হবে। তো এটার উত্তর আমরা দেখি। তো এটার উত্তর হবে, ইয়েস, হোয়েন আই রিড এ স্টোরি অর এ নোভেল, যখন আমি কোনো গল্প বা কোনো সাহিত্য পড়ি বা উপন্যাস পড়ি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড
দ্য ইমোশনস অ্যান্ড ফিলিংস অব দ্য অথর। আমি তখন লেখকের বা যিনি লিখেন তার ইমোশন বা আবেগ এবং তার অনুভূতিটা বুঝতে পারি। ফর এক্সাম্পল, রিডিং দ্য ওয়ার্ডস দ্য অথর ইউজেস ইন এ স্যাড স্টোরি মেক্স মি ফিল স্যাড টু। উদাহরণস্বরূপ, যে সমস্ত ওয়ার্ডগুলো লেখক একটা স্যাড স্টোরি বা একটা দুঃখের গল্পে ব্যবহার করেন, সেই গল্পগুলো সেই ওয়ার্ডগুলো পড়ার পর আমিও দুঃখ অনুভূত করি। সিমিলারলি, ফানি স্টোরিজ কাম উইথ এ সেন্স অফ ফান। সে একইভাবে ফানি স্টোরিজে যে শব্দগুলো ব্যবহার করেন সেগুলো পড়ার মাধ্যমে আমার মজা অনুভূত হয়। এভাবেই কিন্তু আমি বুঝতে পারি শব্দ বাছাইয়ের মাধ্যমে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তীতে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব।